ঢাকায় যানজট নিরসনে চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজিরের জামিন আদেশ বাতিলে কাজ করছে ল ফার্ম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাইয়ের এই দিনেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ, ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং নির্দেশ দেন। বৈঠক শেষে নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে চায় সরকার। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। সেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যানজটকে। এই সংকট দূর করে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরকে ঘিরে থাকা নৌপথ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, শহরের চারপাশের নৌপথ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এজন্য 4টি নদীতে ওয়াটার বাস চলাচল শুরু করা হবে। দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। বৃত্তাকার নৌপথকে জাতীয় পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। আর ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। ওয়াসার আজকে শোয়ারের যে সিস্টেম আছে এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়া গাবতলী সদরঘাট নৌরুটে আওয়ামী লীগ সরকার 57 কোটি টাকা লোকসান করেছে বলে জানায় 2 সিটি কর্পোরেশন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সরকারে আছেন বলে কাউকে গরম দেখাবেন না বলেও আহ্বান করেন তিনি। একটা দল ধর্মের নাম করে রাজনীতি করে, কিছু মনে করবেন না। এই যে ধর্মের নাম করে মানুষকে বিভ্রান্ত করা, এটা বোধহয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্ম একটা খুবই সেন্সিটিভ জিনিস মানুষের। সরকারে আসছেন দেখে কাউকে গরম দেখাবেন, কারো কাছ থেকে
টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে, ওইদিকে খেয়াল রাখতে হবে। কোনো দখল দায়িত্ব যেন কেউ না করে, এগুলো খেয়াল রাখতে হবে। দাম্ভিকতাকে আলাদা পছন্দ করেন না। ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বক্তারা বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সাথে যে ওয়াদা করেছে সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। একটাই দাবি আমাদের, নতুন আপাতত কোনো দাবি নাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই, আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়নের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সরকারি দল একই পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না দেখলে জনগণ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মত দেন তিনি। যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার আহ্বানও জানান ডাক্তার শফিক। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো, কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এখন সুষ্ঠু সাংবাদিকতা ছাড়া আধুনিক রাষ্ট্র কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকতা সভ্যতার এক অনিবার্য স্তম্ভে পরিণত হয়েছে। সত্য উদ্ঘাটন, বস্তুনিষ্ঠা ও জনস্বার্থ ছাড়াই সাংবাদিকতার মূল দায়িত্ব বলে উল্লেখ করেন মন্ত্রী। যেখানে সাংবাদিকতা নাই, সেখানে আসলে একটা রাষ্ট্র আদৌ আছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। আলোকচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফ্যাসিবাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই ইতিহাস যেন আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিপিজেএ ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে জুলাই রক্তঝরা দিনগুলোর কঠিন পরিস্থিতি তুলে ধরে আগামীতে যেন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আপনারা সেই কথা ভুলে যাচ্ছেন। আমরা সবাই নিরাপত্তা পাওয়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। স্মৃতি হচ্ছে একটা জীবন্ত ইতিহাস। এই ইতিহাসের দিকে তাকালে মাঝে মাঝে অতীতের অনেক কথা মনে পড়ে, এবং অতীতের কথা মনে পড়ার মধ্য দিয়ে ভবিষ্যৎ পথ নির্দেশনার একটা রূপরেখা পাওয়া যায়।
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কতটা নির্যাতনের এবং ভয়ঙ্কর দিবস এবং রজনী পার হয়ে এখানে এসেছি সেটি একবার করলে হবে না, বারে বারে, এবং এই শুধু ঢাকাতে না, প্রতিটি বিভাগীয় শহরে যদি সম্ভব হয় সেখানেও এই চিত্র প্রদর্শনী ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মন্তব্য করে সেগুলোকে সংশোধনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। সরকারের ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেগুলো আমরা সবাই মিলে ঠিক করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বগুড়ায় এআই প্রযুক্তির দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এআই প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশ এগিয়ে গেলেও বিগত সরকার পারেনি। তবে বিএনপি সরকার আগামী 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এআই প্রযুক্তি আমাদের সাধারণ মানুষ বা অনেকের ধারণাই নাই, যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আয়ের দিক থেকে। আগের সরকারগুলো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রত্যেকটি যুব এবং যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং আমরা কোনো শিক্ষিত বেকার যুবক ঘরে যাতে বসে না থাকে, আমরা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, তাদেরকে 3rd ল্যাঙ্গুয়েজ শিখিয়ে আমরা যাতে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি। ইরানে আক্রমণ নয়, হুতি বিদ্রোহীদের প্রতিরোধের জন্যই সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন হুমায়ুন কবির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা ও রিয়াদের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকবে, যা হবে অত্যন্ত শক্তিশালী। দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। রোববার সংযুক্ত আরব আমিরাতের একটি আদালতে গত 27 জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। যদিও মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বেনজির আহমেদ। এদিকে বেনজিরের জামিন বাতিলে সরকার দুবাইয়ের ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময় তাকে ফেরত নিতে। জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতে ঝুঁকেছে সরকার। এই খাতে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে পল্টনে ইআরএফ আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে নবায়নযোগ্য জ্বালানি দিয়েই সংকটের সমাধান সম্ভব। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দেশে ক্রমেই ফুরিয়ে আসছে জীবাশ্ম জ্বালানির মজুদ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। উন্নত বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটলেও বাংলাদেশের প্রচলন খুবই কম। এমন বাস্তবতায় জ্বালানির দীর্ঘমেয়াদী সংকট নিরসনে সরকারের নজর নবায়নযোগ্য জ্বালানির দিকেই।
এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সর্বস্তরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ছড়িয়ে দিতে সরকারের কাছে নীতিগত সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। একটা রিক্সাই হতে পারে একটা 1 কিলোওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু অলরেডি ইনভেস্টেড। আমার গভর্নমেন্টের কিন্তু নতুন করে ইনভেস্ট করা লাগবে না, শুধু লাগবে পলিসি এবং তাদেরকে রেগুলেশনস এর আন্ডারে নিয়ে আসা। আমরা যে 1 বিলিয়ন ফ্যামিলি বলছি, এইটাই যদি 3 কিলোওয়াট থেকে 1 কিলোওয়াট পর্যন্ত নিচের দিকে উপরে 3 কিলোওয়াট তা যদি উপস্থাপন করেন, দেশের মোট বিদ্যুতের 15% উৎপাদন করা সম্ভব। আর নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানি খাত নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পতিত সরকার। সমাজের ভেতর থেকে যদি এই চাহিদা না আসে তাহলে তো মানুষ গ্রহণ করবে না। বিশেষ করে সিভিল সোসাইটি এবং এনজিওদের সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। এই খাতে অর্থায়নের ক্ষেত্রে সহনশীল নীতি কাঠামোর পাশাপাশি উৎসাহমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। চুলার ক্ষেত্রে তাহলে এলপিজিও লাগবে না, এলপিজিও তো কমে যাবে যদি আমরা নিশ্চয়তা করতে পারি যে সোলার সিস্টেমের মাধ্যমে এটা হবে। সেই জন্য আমরা বারবার আমাদের সরকার তাগিদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে সোলারের ক্ষেত্রে আমরা উৎসাহ দিচ্ছি যে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপকরণের সহনশীল কর কাঠামো এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আমরা চাচ্ছি যে ইলেকট্রিক্যাল ভেহিকেলও এইখানে ম্যানুফ্যাকচারিং হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা আগস্ট 2024 অভ্যুত্থানের এই দিনেই শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3রা আগস্ট ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। ফিরে দেখা 24-এর সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে বিজন কুমারের প্রতিবেদন। ভয়কে জয় করা এবং দাসত্বকে দাফন দেওয়ার অপর নাম জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলন দেশের ইতিহাসে দুর্নিবিত সাহসের অনবদ্য রূপরেখা। জুলাইয়ের ঘটনা প্রবাহ মানুষকে দেখিয়েছে অন্যায়কে না বলে অধিকার আদায়ের পথ। 3রা আগস্ট 2024 গণঅভ্যুত্থানের ক্যালেন্ডারের দিনটি পরিচিত 34 জুলাই হিসেবে। টানা আন্দোলনের নতুন বাঁকে এদিন আরও স্পষ্ট হয়ে ওঠে জনতার আকাঙ্ক্ষা। সেদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, গণভবনের দরজা খোলা। কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিক্ষোভ শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। গণভবন থেকে আসা আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের কোনো সুযোগ নেই। 3রা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএফইউজে ডিইউজের উদ্যোগে ছাত্র জনতার পক্ষে মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আইনজীবী সহ চিকিৎসক আহত হন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেন এক দফা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে আন্দোলনকালে হত্যা ও অপহরণের বিচারের দাবি তুলে অসহযোগ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। এছাড়া একই সংগঠনের প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে 15 দফা ঘোষণা করেন।
সমাবেশ শেষ হলে সেদিন সন্ধ্যায় বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদদের প্রাথমিক তালিকায় 85 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও জানান তিনি। রোববার বিকেলে যাত্রাবাড়িতে শহীদ ও আহতদের বিষয়ে গণশুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। মুদাসসিলারের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলনের শেষ দিকে বিক্ষোভে উত্তাল ঢাকার যাত্রাবাড়ি। সে বিক্ষোভ দমাতে মরিয়া হয়ে ওঠে পুলিশসহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে চলে গুলি, প্রাণ যায় বহু মানুষের। সেই যাত্রাবাড়িতে শহীদ ও আহতদের বিষয়ে গণশুনানির আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। একে একে শহীদদের স্বজন এবং আহতদের কাছ থেকে ঘটনা শোনেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ফ্যাসিস্টদের উপযুক্ত বিচারের দাবি জানায় শহীদ পরিবারগুলো। যেভাবে আমার মিরাজকে হত্যা করেছে, এই মাফিয়া হাসিনারে বাংলাদেশে আনে তাদের ফাঁসির কাজটা দাঁড় করে যাতে ফাঁসির রায় হয়। আমি চাই আমার মতো আর কোনো বাবা যেন তার সন্তানকে না হারায়, কোনো মা যেন তার সন্তানকে না হারায়। আমরা এই সবার সব শহীদ পরিবারদের বিচার চাই। এই জীবনে বেঁচে থাকতে আমার ছেলের বিচারটা আমি দেখে মরতে পারলাম, শান্তি পাবো। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান 24-এর গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনাগুলোকে বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। ওই এলাকায় শহীদদের প্রাথমিক তালিকায় 85 জন অন্তর্ভুক্ত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। আমরা প্রাথমিকভাবে প্রায় 85 জনের একটা তালিকা পেয়েছি। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। যখন শেষ হবে তখন হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশু মারা গেছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট 748 জন এবং নিশ্চিন্ত হামে 95 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1157 শিশু। হাম শনাক্ত হয়েছে 125 জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে 1032 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ছোট ফেনী ও বামনী নদী ভাঙনে ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দারা। বসত ভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ সরবরাহ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। ছোট ফেনী নদী ও বামনী নদীর তীব্র ভাঙনে নোয়াখালীর মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে জেলার কূল ঘেঁষে থাকা পূর্বাঞ্চলের কোম্পানিগঞ্জ উপজেলা। প্রতি বছরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার করে ভাঙছে এই উপজেলা। সবকিছু হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। কান্দা করতেছি, কত দুঃখ করি, কত কষ্ট করি, এ ঘরখান ভাঙছি। আশা বাসা গরু হুতুর গরু লই না না তুললে থাকুন। আমার স্বামী সব স্বপ্ন শেষ হয়ে গেছে, স্বপ্ন রইল না। জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর পার্বতী, চর হাজারি, চর ফকিরা ও মুছাপুর ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। 2024 সালের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতের কবলে পড়ে মুছাপুর ইউনিয়নে অবস্থিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়াতে এখন প্রতিদিন নদীর অব্যাহত ভাঙনে বিস্তৃত হচ্ছে এই উপজেলা। আমরা তো সর্বশান্ত হয়ে গেছি, আমাদের বাড়িঘর সব নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে। নদী ভাঙ্গন যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, আমাদের এই জায়গায় বাড়িঘর বসতভিটা হারিয়ে মানুষের হাহাকার এবং
কারে বলে ধান হয় না, ফসল হয় না, সবগুলা বীজতলা জোয়ারে বাসায় নিয়ে গেছে। তারেক রহমানের কাছে আকুল আবেদন যাতে আমরা আমাদের এই ছোট ফেনী নদীর মুসাপুর রেগুলেটরটা পুনর্নির্মাণ চাই। নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। আমরা অত্যন্ত নিরাশার মধ্যে আছি। এখানে দ্রুত জিও ব্যাগ দিয়ে আমার এরিয়াকে ডেভেলপমেন্ট করুন, সাথে সাথে মুসাফির বাংলা বাজার এখানে জিও ব্যাগ দিয়ে আমরা ব্লক দিয়ে একটা ডুবাদ দেখ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। চর পার্বতী এবং চর হাজারের ভাঙনগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রস্তাব আমরা প্রেরণ করেছি। এছাড়া আমরা একটি মুসাফিরের জন্য একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব করেছি, যেটা বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে আমরা ওখানে নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করব। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগীরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকার যানজট নিরসনে আশেপাশে নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। বিএনপির পুরো ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াতের আমিরের। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজিরের জামিন আদেশ বাতিলে কাজ করছে ল ফার্ম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাইয়ের এই দিনেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ, ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলনে। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।